ভাইয়া, আব্বু তোকে ডাকছে, একটু চল না। এখন আবার ডাকছি কেন? সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আবার ডাকছে কেন? কি হয়েছে বলো তো? তা জানি না, বললো তোকে নিয়ে যেতে, কী যেন গুরুত্বপূর্ণ কথা বলবে। মানে এখন আবার কিসের গুরুত্বপূর্ণ কথা? বাসায় গিয়ে বলা যেত না? এখন এসবের মানে কি? বিয়ে স্টেজ থেকে চলে গেলে মানুষ কি না কি ভাববে, তুই বুঝতে পারছিস? তা জানে না, যেতে বললো তাই তোকে যেতে বললাম। এখন না গেলে আমি গিয়ে বলি তুই আসবে না, তারপর আব্বু এসে তোকে নিয়ে যাক। ঈশান আশেপাশে থাকা লোকজন আর বন্ধুদের দিকে একবার তাকালো। সবাই খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে যারা কথাগুলো শুনতে পেয়েছে। ঈশান পাগড়িটা খুলে সোফার উপর রেখে বলতে লাগলো, তোরা থাক, আমি একটু আব্বুর সাথে কথা বলে আসি। এখন আবার কি কথা বলার জন্য মনে পড়লো, দেখে আসি। সুইটি ভাইয়ের হাত ধরে বাসার ভিতরে নিয়ে আসলো। দোতলায় এসে খানিকটা এগিয়ে আসতেই ঈশান বোনকে বলতে লাগলো, সত্যি করে বলতো, মিম আবার বেঁকে বসেনি তো? এখন কি বলছে যে আইকিউ সোশ্যালে এবার আসছে নতুন এক ঢেউ। শুধু লাইক শেয়ারে আটকে নেই আর কেউ, খালি হাতে ফেরার দিন শেষ হতে চলল। আপনার ফোনেই উপার্জনের নতুন দুয়ার খুলল। মনিটাইজেশন আসছে, সাথে রিওয়ার্ডের মেলা। প্রস্তুত থাকুন সবাই, এবার জমবে আসল খেলা। এটা করবে না নাকি? ওর বয়ফ্রেন্ড আছে সেটা বলছে ওর বোন। অত কিছু জানি না, তুই গেলে দেখতে পাবি। আপনারা কি ভাবছেন এখানে এই মুহূর্তে কি হচ্ছে? ঈশানের বিয়ের তোড়জোড় চলছিল বেশ কয়েকদিন ধরেই। মিম ঈশানের বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে। প্রাইমারি থেকে হাই স্কুল, তারপর কলেজ, শেষ পর্যন্ত যখন পরিবারের মানুষগুলো ভাবলো ওরা যেহেতু দুজন দুজনকে বেশ ভালোভাবেই চিনে জানে আর এতগুলো দিন একসাথে কাটিয়েছে, তাহলে নিশ্চয়ই ওদের মাঝে কিছু একটা আছে। বাসার মানুষগুলো ভেবেই নিয়েছিল ওদের মাঝে শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের আড়ালে অন্য কিছু আছে, কিন্তু ওরা সেটা বুঝতে পারছে না। বিশেষ করে ঈশানের আম্মু মিমকে নিজের ছেলের বউ করে নেওয়ার জন্য এক পায়ে রাজি ছিল। বিষয়টা নিয়ে আম্মু আব্বুর সাথে কথা বললে আব্বু ঈশানকে বলেছিল, আর ঈশান বরাবর আব্বুকে বারণ করেছিল যে মিমের সাথে ওরকম কোনো সম্পর্ক নেই, যার জন্য ওদের দুজনের একসাথে সারা জীবন থাকতে হবে কিংবা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হবে। কে শোনে কার কথা? প্রথমে বারণ করলে আব্বু আম্মু কিছুটা দমেছিল, কিন্তু পরবর্তীতে আম্মু আর আব্বু লক্ষ্য করছিল ওরা যতটা হাসি খুশি আর যতটা মিশুক স্বভাবের, তাতে ওরা ভেবেছিল দুজন একসাথে থাকলে বুঝতে পারবে দুজনের মধ্যে সম্পর্কটা ভালোবাসার রূপ নিয়েছে। আম্মুর সেই ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূর্ণ হবে সেটা ঈশান বুঝতে পারেনি। আব্বু আম্মু মিমের পরিবারের সাথে কথা বলার সাথেই ওরা রাজি হয়ে যায় দুজনের বিয়েতে। তারপর ঈশানের আম্মু মিমকে বোঝানোর পর মেয়েটা বিয়ে করতে রাজি হলে তখন ঈশানকে এক প্রকার জোর করে বিয়েতে আম্মু রাজি করিয়েছিল। ঈশান ভেবেছিল মিম যেহেতু বিয়েতে রাজি হয়েছে তাহলে কিছুদিন পরে দুজনের মাঝে ভালোবাসাটা এমনি এমনি হয়ে যাবে, আর বিয়েটা আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। তাই সেটা নিয়ে ঈশান আর কোনো বারণ করেনি। শেষে আজকে যখন বিয়ে করতে আসলো তখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে স্টেজে বসেছিল। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পরও যখন বিয়ের কাজটা শুরু হচ্ছিল না তখন ঈশান বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছিল। এরই মাঝখানে ওর বোন এসে এমন কথা বলে ওকে বাসার ভিতরে নিয়ে গেল। আবু কী জন্য এই মুহূর্তে ডাকলো আর কী জন্যই বাসার ভিতরে যেতে হবে সেটা নিয়ে ভাবতে লাগলো। ভাবতে ভাবতেই দুজন একটা রুমের সামনে এসে দাঁড়ালো। তারপর রুমের ভিতরের দিকে তাকাতেই মুহূর্তের মধ্যে ঈশানের চোখ জোড়া সেখানেই আটকে গেল, কেননা রুমের মধ্যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, আর মেয়েটা আব্বু আম্মুর সামনে বেশ রাগী গলায় কথা বলছে। লেহেঙ্গা পরিহিতা মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী আর অপ্সরীর মতো লাগছে, যে কেউ পরি বলে ভুল করবে। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে। একটু পর অন্য কাউকে বিয়ে করবে, আর এখন অন্য কাউকে নিয়ে এসব ভাবাটা ভালো দেখায় না ভেবেই মেয়েটার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে তারপর বোনের দিকে তাকাতেই কানে ভেসে আসতে লাগলো, অসম্ভব, এই বিয়েটা আমার পক্ষে করা কখনোই সম্ভব না। একই বড় মেয়ে, আগে ছোট মেয়ের বিয়ে ঠিক করেছো, তার উপরে আবার এখন বলছো ছোট বোনের সাথে যার বিয়ে হবার কথা ছিল তাকে আমার বিয়ে করতে হবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে?
দেখো মামনি, আমি আর তোমার আব্বু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা অনেক ভালো। ও অনেক আগে থেকেই আমাদের চেনা জানা, অচেনা কেউ নয় যার সাথে তুমি ভালো থাকতে পারবে না। দেখো আম্মু, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। তোমরা বিয়েটা ক্যান্সেল করে দাও। মামনি, মাথাটা আমাদের নয়, তোমার খারাপ হয়ে গেছে। একে ছোট বোন পালিয়ে গেছে, তার উপর আবার এখন তুমি কিনা বাচ্চাদের মতো জেদ করছো। তুমি তো অত্যন্ত একটু বোঝার চেষ্টা করো। তোমার আব্বুর জায়গায় এই মুহূর্তে অন্য কেউ হলে এমন একটা পরিস্থিতিতে নির্ঘাত স্ট্রোক করতো। তারপরও আমি নিজেকে সামলে পুরো পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোমার কাছে আমি হাত পেতে বাবা হয়ে ভিক্ষা চাইছি, আর তুমি কিনা এরকম সিনক্রেট করছো। আব্বু, তুমি বুঝতে পারছো না, যার সাথে ছোট বোনের বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি কি করে বিয়ে করি? তোমরা তো জেনে শুনে বিয়েটা ঠিক করেছিলে, তাহলে তোমার মেয়ে বিয়েতে রাজি কিনা সেটা জেনে কেন বিয়েটা ঠিক করলে না? আর আজকে এসে তোমার মেয়ে অন্য কারোর হাত ধরে পালিয়ে গেল। এখন তুমি আমাকে বলছো বিয়েটা আমাকে করতে হবে? দেখো আব্বু, যেটা হয়েছে সেটা আজ হলেও সবাই জানতে পারবে, আর কাল হলেও জানতে পারবে। তার থেকে আজকেই সবাইকে সবটা জানিয়ে দাও, বিয়েটা ভেঙে যাক, সেটাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী সব আজে বাজে কথা বলছো মামনি? এই মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটলে তোমার আব্বুর মান সম্মান থাকবে? তুমি বুঝতে পারছো না, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। কেন সম্ভব না? তুমি অন্য কাউকে ভালোবাসো নাকি? তোমার বয়ফ্রেন্ড আছে? অন্য কারোর সাথে তোমার সম্পর্ক থাকলে আমাকে বলো, আমি তার সাথে তোমার বিয়ে দেব আজকে এই মুহূর্তে এক্ষুনি। আয়রা ভেবেছিল যে আব্বুকে যদি বলে বয়ফ্রেন্ড আছে তাহলে হয়তো বিয়েটা আর এই মুহূর্তে ওকে করতে হবে না, সব সমাধান হয়ে যাবে আর বিয়েটা আব্বু ভেঙে দিবে। কিন্তু ও এই কথাটা বলে যেন অনেক বড় ভুল করলো। হ্যাঁ, আমার একটা ছেলের সাথে রিলেশন আছে, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে ডাকো সেই ছেলেকে, আজকে তার সাথে তোমার বিয়ে হবে। তারপরও এই মুহূর্তে আমি আমার মান সম্মানটা ডুবাতে পারবো না। আর তোমার বোন যেন ভুলেও ওই বাসাতে না ঢোকে, এই ব্যবস্থাটা আমি করে দিব। বিয়েটা ঠিক হওয়ার সময় কেন বারণ করলো না? তাহলে আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না, অন্য কারোর সাথে বিয়ের দিন বাসা ছেড়ে চলে যাওয়া। রুমের মধ্যে ঠিক কী হয়েছে ঈশান সেটা বুঝতে পারছে না। এরই মাঝখানে আব্বু এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ছেলেটা খেয়াল করলো আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। ঈশান অবাক হয়ে দুজনের দিকে তাকাতেই ওনারা দুজনেই মাথা নিচু করে নিল। আব্বু ঈশানের হাত ধরে একটু সাইডে এনে বলতে লাগলো, ঈশান, বলছিলাম কি যে মিম পালিয়ে গেছে অন্য কারোর সাথে। মিম বিয়েটা করতে চাইছিল না, কাল রাতেও নাকি ওর আব্বুকে বলেছে যে বিয়েটা করবে না। তাহলে মিমের আব্বু আমাদের বারণ কেন করেনি? আর আজকে এসে এরকম একটা কাণ্ড ঘটলো। আমরা বাসায় আসার আগে ও নাকি মেয়েটা বাসাতেই ছিল, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম ও পালিয়ে গেছে। সবাই ভেবেছিল আশেপাশে কোথাও একটা আছে, কিন্তু যখন ওকে পাওয়া যাচ্ছিল না তখন ওর রুম থেকে একটা চিঠি পাওয়া যায়। সেখানে লেখা ছিল মিম অন্য কারোর সাথে চলে যাচ্ছে। ঈশান কিছুক্ষণ আব্বুর দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল। এমন একটা কথার পৃষ্ঠে কি বলবে ভেবে পাচ্ছে না ছেলেটা। তারপর হঠাৎই একটু হাসার চেষ্টা করে আম্মুর দিকে তাকিয়ে বলল, নাও, তোমার শখ এবার পূরণ হলো তো। সবার সামনে নাক কান কাটা যাচ্ছে। আজকে এইটাই তো তুমি চেয়েছিলে, তাই না? 1000 বার বারণ করার পরও বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, এখন হলো তো শিক্ষা। আব্বু, আমি বুঝতে পারিনি যে মিম তোমাকে পছন্দ করে না, শুধু ফ্রেন্ডই ভাবে। আমরা ভেবেছিলাম যে দুজনের বিয়ে হলে অনেক ভালো থাকবে তোমরা। ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হলে, দুটো মানুষের মধ্যে এত যখন চেনা জানা, তাহলে সারা জীবন একসাথে থাকলে ভালো থাকবে, সংসার করতে পারবে। কিন্তু মেয়েটা যে এরকম কিছু করবে আমরা সেটা ভাবতেও পারিনি। এবার তো ভাবতে পেরেছো? নাও, এখন বাসায় ফিরে চলো। যেখানে এরকম একটা কাণ্ড ঘটেছে সেখানে দাঁড়িয়ে 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 এসব কথা বলার কোনো মানেই হয় না। এখন এই মুহূর্তে এখান থেকে চলে গেলে কি মান সম্মানটা বেঁচে যাবে নাকি? তুমি বলতে চাচ্ছ বাসায় গিয়ে শোক পালন করবে, তাহলে সবটা ঠিক হয়ে যাবে? তাহলে তুমি কি বলতে চাইছো এই মুহূর্তে? না মানে আসলে মিমের আব্বু বলেছিল যে
ওর বড় বোনের বিয়ে হয়নি, তাই ওকে রাজি করাতে পারলি তোমার সাথে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাকে পাগল মনে করছো? যাকে তাকে বলবে তাকেই বিয়ে করে নেব। যাকে তাকে কেন বিয়ে করতে হবে? মেয়েটা ভালো আর দেখতে শুনতে মিমের থেকে সুন্দরী। আমরা ভেবেছিলাম মিমের সাথে তোমার কিছু আছে, সেটা বিয়ের পর তোমরা বুঝতে পারবে, কিন্তু ব্যাস, অন্যায় থাকলে আমাকে মারো, বকা যা ইচ্ছা আমাকে করো, তারপরও এই মেয়ের নাম আমার সামনে নেবে না। বিয়েটা করবে না তাহলে কাল রাতে আমাকে বলে দিত, আমরা অন্য জায়গায় মেয়ের ব্যবস্থা করে নিতাম। তাহলে আজকে কেন? ব্যাস, তাহলে তো হলোই। আমরা সেটাই করেছি আব্বু। তুমি এখন এই মুহূর্তে আর কোনো বারণ করবে না। দয়া করে চুপচাপ শুধু আমার এই কথাটুকু মেনে নাও। আমি তোমার কাছে বাবা হয়ে হাত জোর করে আমার সম্মানটা বাঁচানোর কথা বলছি। দয়া করে এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। ওদের বড় মেয়েটা রাজি হলেই বিয়েটা হবে। দেখো, আয়রা অনেক ভালো মেয়ে। আমি ওর আত্মীয় স্বজনের থেকে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি মেয়েটা বেশ ভালো। কিছুদিন হলো চট্টগ্রাম থেকে বাসায় ফিরেছে। এখন তোমাদের বিয়েটা হলে তোমরা ভালো থাকবে। আব্বু, তোমাদের রিকোয়েস্টে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু আজকে যার বোনকে বিয়ে করার কথা ছিল তারই বোনকে বিয়ে করে নিয়ে যাব, সেটা কেমন দেখা যায় না? তাছাড়া এই মেয়েটার সিনক্রেটের মাত্রাটা দেখেছো? ও বলছে আমাকে বিয়ে করতে পারবে না। কিছুক্ষণ আগে শুনলাম ওর নাকি কারোর সাথে সম্পর্ক আছে, আর সেই ছেলেকে ওর আব্বু ডাকতে বলেছে। আর তুমি কিনা বলছো আমাকে বিয়ে করতে হবে? নেই বাবা, আমার মেয়ের কোনো সম্পর্ক নেই। ওইটা আইরাই আমাকে ভুল বোঝানোর জন্য বলছিল। ও বিয়েটা করবে না বলেই এরকম একটা কথা বলছিল। তোমাকে কেন, ও এই মুহূর্তে কাউকেই বিয়ে করতে চাইছিল না। কিন্তু আপনি কি করে বুঝলেন আঙ্কেল যে আপনার বড় মেয়ের কোনো সম্পর্ক নেই? সে তো বললো তার বয়ফ্রেন্ড আছে। নেই দেখেই আমি ওকে বলেছিলাম ছেলেটাকে ডাকতে, কিন্তু ও ডাকতে পারেনি। ওর যদি কারোর সাথে সম্পর্ক থাকতো তাহলে ও আমাকে বলতে পারতো। দেখো বাবা, এই মুহূর্তে রাগ দেখিয়ে দুইজন যদি দুই দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে দুই পরিবারের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে। তাতে দুইজনের সম্মানটাই নষ্ট হবে। মিম কি করে এখান থেকে চলে গেল সেটা তো আমি পরে দেখব, কিন্তু তার আগে আমি তোমার কাছে আবারও হাত জোড় করছি। তোমার আব্বু আম্মুর কাছেও আমি বলেছি যে এই বিয়েটা অন্তত যেন আটকে না যায়, আর তোমরা যেন এখান থেকে চলে না যাও। আমারও একটা সম্মান আছে, আর তোমরাও নিজের সম্মান বাঁচাতে চাও। তাই রাগ করে এখান থেকে চলে গেলে সমস্যার কোনো সমাধান হবে? তার থেকে বলছি একটা সুযোগ আমাদের দাও। আমি কথা দিচ্ছি আমার বড় মেয়ের সাথে বিয়ে হলে তুমি অনেক ভালো থাকবে। দেখো, এমন না যে তোমার সাথে মিমের সম্পর্ক ছিল। যদি থাকতো তাহলে ও বিয়েটা না করে পালিয়ে যেতে পারতো না। এবার ঈশান কিছু বলছে না দেখে আম্মু এসে ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ঈশান আম্মুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু আজ বাদে কাল যখন ওনাদের বড় মেয়ে ডিভোর্স চাইবে তখন কিন্তু তোমরা আমাকে আটকাতে পারবে না। আর কোনো সম্পর্ক জোর করে রাখতেও চাই না। তোমাদের সম্মান যখন আমার জীবনের থেকে এতই বড়, তাহলে না হয় সম্মানটাই বাঁচুক। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে নিয়ে আবারও পিছন ফিরে ভদ্রলোককে বলতে লাগলো, কিন্তু আঙ্কেল, আপনার বড় মেয়ে রাজি না, আপনি কি করে রাজি করাবেন ওনাকে বিয়েতে? ঈশানের এরকম কথাতে ভদ্রলোক আশ্বস্ত করলো ওনার বড় মেয়েকে উনি রাজি করিয়ে ফেলেছেন। এরপর কি হয়েছে ওনাদের মাঝে কিংবা আব্বুর সাথে মিমের আব্বুর কি কথা হয়েছে সেটা ঈশান জানে না। স্টেজে আরও 30 মিনিট বসে থাকার পর মেয়েটাকে নিয়ে আসা হলো। কে জানে কার সাথে ঈশানের বিয়েটা হচ্ছে। এই মুহূর্তে আর জানার চেষ্টাও করলো না, আর না মনোযোগ দিয়ে জানার চেষ্টা করলো। বিয়ের সময় প্রচুর পরিমাণে অন্যমনস্ক থাকার কারণে কোন সময় সাইন করেছে আর কখন কবুল বলেছে ঈশান সেটা নিজেও জানে না। তারপর আর কি, বিদায়ের সময় মেয়েটা অনেক কান্নাকাটি করলো। ঈশান এমন একটা সিচুয়েশনের বিয়েতে
কেন বা রাজি হয়েছিল, আর মিমের বড় আপুর সাথে কি সত্যি ওর বিয়েটা হচ্ছে সেটা জানে না। ছেলেটা এত পরিমাণে অন্যমনস্ক ছিল যে কখন বাসায় এসেছে বুঝতেই পারেনি। তারপর আব্বু আম্মু ওকে হাজারবার বুঝিয়েছে, সেটা শুধু ওর মাথার উপর দিয়ে গেছে। ঈশানের বারবার শুধু মনে হয়েছে কী থেকে কি হয়ে গেল। মিম যদি ওকে বিয়েটা নাই করবে তাহলে কালকে অন্তত রাতে জানিয়ে দিতে পারতো। এসব ভাবতে ভাবতেই কখন রুমে চলে এসেছে সেটা দরজা লাগানোর শব্দে যখন হুঁশ ফিরল তখন বুঝতে পারল রাতে আর খাওয়া দাওয়ার ইচ্ছেটা হয়নি। এত বড় একটা ঘটনা ঘটেছে, আর তারপর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে না হয়ে তারই বড় বোনের সাথে বিয়ে হয়েছে। বিয়ে শুরু হবার পর থেকে নিয়ে এই অবধি মেয়েটার মুখটা একটাবারও দেখার ইচ্ছেটাও ঈশানের হয়নি। দরজা আটকে দিয়ে তারপর এসে কিছুক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল। মেয়েটা বেড থেকেও নামলো না, আর কোনো কথাও বলল না। ঈশান ধপ করে বেডে বসে পড়ল। তারপর আয়রার সামনে বেশ কিছুটা সময় ধরে বসে রইল। তারপর ওর ঘুমটা দেওয়া মুখের দিকে একটু তাকিয়ে থেকে মিনিট পাঁচেক যেতেও যখন মেয়েটা কখনো কথা বলল না, তখন ঈশান খেয়াল করলো মেয়েটা হাত দুটো মোচড়ে আছে। মেয়েটা হয়তোবা ভয় পাচ্ছে আর নয়তোবা নার্ভাস ফিল করছে। বিষয়টা ভেবেই ঈশান একটু হাসার চেষ্টা করতে লাগলো। আপনি ভয় পাবেন না, আমি জোর জবরদস্তি করে কিংবা নিজের মনে করে কিছু আপনার উপর চাপিয়ে দেব না। আপনি যখন চাইবেন তখন এখান থেকে চলে যেতে পারেন। মেয়েটা ঈশানের কথাতে অবাক হলো কিনা কে জানে। তারপর কয়েক সেকেন্ড পার হতে না হতেই ও প্রশ্নের উত্তরে পাওয়ার জন্য বলল, মানে? আপনি বিয়েতে রাজি ছিলেন না, আপনাকে জোর করে ধরে রাজি করানো হয়েছে, সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার মুখে তখন এসব কথা শোনার পর আমারও খুব বেশি ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করার। তবে একটা কথা, আপনি যেমন সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করেছেন, ঠিক আমিও তেমনিভাবেই করেছি। আপনি যদি ভাবেন বিয়েটা করেছি বলে আপনার উপর অধিকার খাটাবো কিংবা ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য জোর করব, তেমন কাপুরুষ আমি নই। আপনি এখন এমন একটা ভাব করছেন আপনি যেন আপনি বিয়েতে বলা মাত্রই রাজি ছিলেন, আর না হলে আমাদের আগে থাকতে সম্পর্ক ছিল। বিয়েটা হওয়াতে আপনি জীবনের সবচেয়ে বেশি খুশিটা আজকে হয়েছেন। এখন আপনি বলতে পারেন আমি এসব কথা কেন বলছি, কারণ আজকে যখন আপনি আব্বু আম্মুর সাথে সিনক্রেট করছিলেন, বিয়েটা করবেন না বলে জেদ ধরেছিলেন, সেই মুহূর্তে আমি ওখানেই ছিলাম। তারপরও বিয়েটা করেছে। কারণ কেন জানেন তো? কারণ আপনার আব্বুর হাত জোর করছিল, আর আমার আব্বুরও সম্মান বাঁচানোর কথা বলছিল। ছেলে মেয়ে সারা জীবনের কথা চিন্তা না করে যখন বাবা মা তার সম্মানের কথা চিন্তা করে, তখন আর বলার মতো কিছু থাকে না। খারাপ লেগেছিল এটা ভেবে যে আব্বু আম্মু জোর করে ধরে আবার অন্য কারোর সাথে বিয়ে করার জন্য এত পাগলামি করলো। যাই হোক, আপনি যত খুশি এখানে থাকতে পারেন, আমি আপনার থেকে দূরে সরেই থাকবো, ভয় পাওয়ার কিছুই নেই। আর যদি সত্যি মেমের মতো কেউ থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি নিজে যোগাযোগ করে ওর সাথে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। মেয়েটা কোনো কথা বলছে না দেখে ঈশান উঠে আসলো। তারপর এগিয়ে এসে ড্রয়ার থেকে কিছু একটা বের করে এনে আবারও মেয়েটার সামনে বসলো। আয়রা এখনও হাত মোচড়াচ্ছে দেখে ঈশান কিছু একটা ভেবে তারপর বলতে লাগলো, কাবিনে লেখা পুরো 15 লক্ষ টাকায় আছে এখানে, আপনাকে বুঝিয়ে দিলাম। আপনার যদি আরও প্রয়োজন হয় বলে দেবেন। আর হ্যাঁ, আজকের রাতে আপনার বোনকে দেওয়ার জন্য একটা আংটি তৈরি করেছিলাম। আর কোথায় কি, আপনার বোন বিয়ে করবে না সেটা বললেই আমরা অন্য কোথাও ব্যবস্থা করে নিতাম। মেয়েটা এখনও কথা বলছে না। ঈশান ওর সামনে আংটিটা কিছু করে রেখে দিল। মেয়েটা চুপ করে আছে, তাই ঈশান আংটির বক্সটা খুলে তারপর ওর সামনে দেখিয়ে বলল, কিছু যদি মনে না করেন রিংটা পরিয়ে দিই, অন্তত একবারের জন্য হলেও এই বিরক্তিকর মানুষটার একটা কথা রাখেন। আয়রা এবারও চুপ করে রইল, হাতটা এগিয়ে দিল না। তাই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে মেয়েটা সেটা বুঝতে পেরে নিজের হাতটা এগিয়ে দিল। ঈশান আংটিটা পরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আয়রার হাতের দিকে। মেয়েটার হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ছেড়ে দিল। বিছানা ছেড়ে উঠে যেতে নিলেই তখন আয়রা বলল, আপনি কোথায় যাচ্ছেন? ভয় নেই, লাইট অফ করব না। আপনার যদি মনে হয়
আমি এখানে না থাকলে আপনি নিজেকে সেফ মনে করবেন, তাহলে বলেন। আমি আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। না মানে আসলে আমি আপনাকে বলতে চাইছিলাম লাইটটা অফ করে দিন। লাইট অন করে আমি ঘুমাতে পারি না, আমার চোখে লাগে। আয়রার এমন কথাতে ঈশান খানিকটা অবাক হলেও লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে তারপর সোফায় শুতে গেলে মেয়েটা বলতে লাগলো, ওখানে শুতে হবে না, আপনি আমার পাশেই শুতে পারেন, শুধু মাঝখানে একটা কোলবালিশ দিলেই হবে। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ভাবলো এত মহৎ হবার দরকার নেই, শেষে সোফাতে ঘুম হবে না। আর মেয়েটার যদি কোনো সমস্যা না হয় তাহলে ওরই বা কী সমস্যা। ঈশান এসে বিছানার এক সাইডে শুয়ে পড়তেই আয়রা বেডের মাঝখানটাতে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে চোখ জোড়া বন্ধ করতেই এবার মেয়েটা নিজে থেকে প্রশ্ন করলো, আচ্ছা আপনার কি রাগ হচ্ছে না যে আমার বোন আপনাকে ফেলে রেখে পালিয়ে গেল? ঈশান একটু চুপ করে বলল, এমন পরিস্থিতিতে আমার জায়গায় আপনি থাকলেও যেমন রাগ হতো তেমনি আমারও হচ্ছে। বিয়েতে কেউ যদি রাজি হয়ে এত সব অনুষ্ঠানের আয়োজন করার পর যদি সে পালিয়ে যায়, সেটাতে রাগ হওয়া স্বাভাবিক নয় কি? বিয়েটা করবে না সেটা কাল রাতে জানালেও তো পারতো। ওকে আম্মু কী সব বলে বোঝালো, আর ওকে বিয়েতে রাজি হয়ে যেতে হবে? তাহলে সেই দিন যখন আম্মু বলেছিল তখন রাজি হয়েছিল কেন? আব্বু আম্মুর প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে? সেই তো মান সম্মানটা ডুবিয়ে দিয়ে আজকে চলে গেল। তাহলে এত নাটক করার কি ছিল? বেস্ট ফ্রেন্ড হয়ে এরকম একটা কাণ্ড করলো, এরপরেও কি আপনি ওর সাথে কথা বলবেন? আপনার কি মনে হয় আমি আর ওর মুখটাও দেখবো না? বিয়ে করার ইচ্ছা নেই সেটা জানিয়ে দিলেই পারতো। বিয়ের দিন সবার সামনে এসে মান সম্মানটা ডোবানোর কি খুব বেশি প্রয়োজন ছিল? তেমন কিছু তো হয়নি। আব্বু আপনার আর আমার বিয়েটা তো দিয়েছে, আর মান সম্মানটাও ঠিক বেঁচেই গেছে। কেউ জানে না মিমের সাথে আপনার বিয়ে হয়নি। বিয়ে যার সাথেই হোক হয়েছে, সম্মানটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, সেটাই তো আমার কত বড় ভাগ্য বলুন তো, যে কিনা বিয়েটাই করতে চাইছিল না, তার সাথেই আমার বিয়ে হয়েছে। কি মনে হয় আপনি যখন ডিভোর্স নিয়ে এখান থেকে চলে যাবেন তখন এসব কেউ জানবে না? তখন কি মান সম্মানের এর থেকে বেশি বেড়ে যাবে না? হয় 2-4 দশকে জানবে, আর আজকে যদি এরকম কিছু জানতো তাহলে 1000 জন জানতো, কিন্তু সম্মান তো যাবেই। আপনার কেন মনে হলো যে আমি আপনাদের মান সম্মানটা ডুবিয়ে দিয়ে এখান কাছ থেকে চলে যাব? তো কি করবেন? তখন কি আপনার আব্বু আম্মুর সাথে মজা করছিলেন যে বিয়েটা করবেন না এই বলে? ছোট বোনের যে পাত্রের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল সেই পাত্রকে বিয়ে করবে না, এসব নিশ্চয়ই মজা বা ইয়ার্কি মেরে বলেননি, তাই না? বিয়ে না করার জন্য যে মেয়ে এমন কিছু বলে, সেই মেয়ের থেকে আর কি আশা করা যায় সেটা নিজেই একটু চিন্তা করে দেখুন। আপনি আমার জায়গায় থাকলে রাজি হতে পারতেন? তা আপনি আমার জায়গায় থাকলে কি চুপচাপ বিয়েটা করে নিতে পারতেন? আপনার জায়গায় আপনি যেমন ঠিক, আমার জায়গা থেকেও আমিও তেমন ঠিক। এসব নিয়ে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই। আপনার ইচ্ছা মতো আপনি এই বাসাতে থাকতে পারেন। অবশ্য এখানেই বা থাকবেন কেন? যাই হোক, আপনি যেদিন চলে যাবেন তার আগেই আমাকে জানিয়ে দিন। সবার আনুষ্ঠানিকতা নিয়েই যেন সম্পর্কটা শেষ হয়। আপনার বোনের সাথে না আমার সম্পর্ক থাকবে, আর না আপনার পরিবারের সাথে। আপনি চলে গেলে আমার কোনো সম্পর্ক থাকবে না। আপনার এমন কেন মনে হচ্ছে? আপনি আমার জায়গাতে থাকলে ঠিক একই কথা বলতেন। দেখেন ঈশান, বিয়েটা যেমন করেই হোক হয়েছে। এখন যদি আমি আপনার সাথে সারা জীবন থেকে যাই তাহলে আপনার কোনো অসুবিধা আছে? দেখুন ম্যাডাম, সুবিধা অসুবিধার কথা যদি চিন্তাই করতো সেটা আপনার বোনই করতে পারতো। আর যদির কথা নদীতে। এখন ঘুমান, ভালো লাগছে না কিছুই আমার। আয়রার সাথে কথা বলতে বলতে ঈশান কখন ঘুমিয়ে পড়েছে জানে না। পরদিন যখন ঘুম ভাঙলো, উঠে বিছানায় বসতেই দেখলো কেউ একজন আয়নার সামনে বসে নিজেকে গোছাতে ব্যস্ত। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে রইল, কারণ বউ সাজে কালকে আয়রাকে কেমন লেগেছে একবারের জন্যও দেখেনি। আর ঘুমটা ওঠানোর মতো ইচ্ছেও ছিল না। যে মেয়ে ওকে বিয়ে করতে চায় না আর সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করেছে, আজ বাদে কাল সে চলে যাবে বা তার কি গ্যারান্টি আছে? তাই মেয়েটার ঘুমটা ওঠানোর মতো কোনো ইচ্ছেটাই ঈশানের কাল হয়নি। ঈশান এক দৃষ্টিতে কিছুক্ষণ আয়রার দিকে তাকিয়ে রইল, কারণ মেয়েটা এতটাই সুন্দর যে চোখ ফেরানোটাই দায় হয়ে পড়েছে। কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দরী লাগছে, যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যাবে। ঈশান নিজেকে একটু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো। মেয়েটা যখনই ওর দিকে তাকালো
তখনই ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিল। উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো মেয়েটা একদম নিজেকে তৈরি করে নিয়েছে, আর একটা হিজাব মাথায় বেঁধে নিয়েছে। সকাল সকালই এই মেয়ে এত সাজুগুজু করছে কেন কে জানে। আয়রা রুম থেকে বের হতে গেলে তখন ঈশান বলল, বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। কাল বিয়ের সময় শুনলেও মনে করতে পারছি না। ঈশান এই কথাটা বলে যেন পৃথিবীর সবচেয়ে বড় সপ্তম আশ্চর্য তৈরি করলো। কারণ যাকে বিয়ে করেছে একটা দিন পুরো পার হয়ে গেছে, তার নামটা নাকি ও জানে না। আয়রা মেয়েটা হাঁ করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আমার বান্ধবী কখনো আপনার বিষয়ে বলেনি, হয়তো একবার নাম বলেছিল, তাও সেটা মনে নেই। আর কালকে আপনাকে জিজ্ঞেস করা হয়নি, এতে এত অবাক হওয়ার কিছুই নেই। নাম জানি কি করবেন? 2 দিন বাদে তো চলেই যাব, তাহলে নাম জানার কি দরকার আছে? মেয়েটা হয়তো বা নিজের মনের কথাগুলো বলল, কিংবা কালকে রাতের প্রতিশোধ হিসেবে বলল। ঈশান একটু অপমানিত বোধ করলেও একটু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে হাসার চেষ্টা করে বলল, তাও ঠিক, যে চলে যাবে তার নাম সম্পর্কে জানার কি দরকার আছে, তাই না? যাই হোক, চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। মেয়েটার সাথে ঈশান নিচে আসলো, কিন্তু একটাবারের জন্যও তার নামটা জিজ্ঞেস করলো না। দুজন দুজনের দিকে তাকালোও না। দুজন খাবার টেবিলে পাশাপাশি বসলে আম্মু এসে ওদের খাবার বেড়ে দিয়ে গেল। তারপর নিজেই খাবারগুলো উঠিয়ে ছেলের বউয়ের মুখে দিতে নিলেই মেয়েটা বেশ লজ্জা পেল। আম্মু আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এত লজ্জা পাওয়ার কি আছে মামুনি? আমার ছেলের একমাত্র বউ, আদর যত্ন না করলে হয়? 2 দিন বাদে তুমি না হয় আমাকে অমন করে আদর যত্ন করো, তাহলে তো সব শোধবোধ হয়ে যাবে। ঈশান আনমনে খেয়ে যাচ্ছে। ভাবছে 2 দিন বাদে যখন মেয়েটা চলে যাবে তখন সব এমনিতেই শোধবোধ হয়ে যাবে। কথাগুলো ভেবেই ঈশান মনে মনে হাসলো। অন্যদিকে আয়রা আম্মুর কথাতে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিয়ে আম্মুর হাতে খাবার খেতে লাগলো। এরই মাঝে ঈশানের বোন বলে উঠল, ছেলের বউকে পেতে নিজের আপন পেটের মেয়েকে ভুলে গেলে আম্মু। একদম হিংসে করবি না, ও তো আমার আরেকটা মেয়ে। তাছাড়া তোকে তো রোজই খাইয়ে দিই, আজ না হয় ওকে খাইয়ে দিই। নতুন বউ নিজের হাতে খেলে কেমন দেখায় না, তাই খাইয়ে দিচ্ছি। এত মিষ্টি, এত মিষ্টি একটা মেয়ে কষ্ট করে খাবে, তার থেকে না হয় আজকে আমি একটু কষ্ট করে খাইয়ে দিই। আম্মু আয়রার অন্য পাশে বসে ওকে খাওয়াতে লাগলো। ঈশানের খাওয়া শেষ হলেও এবার এসে ডাইনিংয়ে বসতেই আব্বু এসে জানালো রিসেপশনের অনুষ্ঠানটা যেখানে 15 দিন পর করার কথা ছিল, সেখানে নাকি রিসেপশনের অনুষ্ঠানটা পোস্টপন করে দেওয়া হয়েছে। আব্বু কাউকে ইনভাইট করেনি, তার উপর আবার যখন এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে বিয়েটা হলো তখন ভেবেছে ওরা আর একটু স্বাভাবিক হলেই না হয় অনুষ্ঠানটা করবে। কিন্তু বিকেলে শ্বশুরবাড়িতে যে যেতে হবে আব্বু আম্মু সেটা আগেই বলে দিল। এবার ভদ্রমহিলায় এসে ঈশানের থেকে দূরে বসলে তখন আম্মু ওদের দুজনকে পাশাপাশি বসালো। ঈশান বুঝতে পারছিল মেয়েটা খানিকটা লজ্জা তো পাচ্ছেই, তাই মাথা নিচু করে ওর পাশে বসে আছে। শ্বশুরবাড়িতে যাওয়ার কথা উঠতেই ঈশান বলল, আজকে না গেলে হয় না? কয়েকদিন পরে না হয়ে যায়? ঈশান শ্বশুরবাড়িতে যাবে না কথাটা শোনার সাথে সাথেই ওর নতুন বউ যেন কেমন করে ওর দিকে একবার আর চোখে তাকিয়ে থেকে তারপর আব্বুর উত্তরের অপেক্ষা করতে লাগলো। সে কি, কেমন কথা? এটা কখনো হয় নাকি? যেমন করেই হোক বিয়েটা তো হয়েছে, আজকে না গেলে মেয়েটার মনের অবস্থা কেমন হবে বুঝতে পারছো? যদি এখন না যাও তাহলে ও বাড়ির সবাই ভাববে বিয়েটা একরকম করে হলো বলেই তুমি সব নিয়মকানুন এড়িয়ে যাচ্ছ। ঈশান সরাসরি আয়রার দিকে তাকালো। মেয়েটা অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, ঠিক আছে, আর যত ফর্মালিটিস আছে সব কিছু ঠিকঠাকই হবে, এত টেনশনের কিছুই নেই। বিকেলে শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন আসলো ওদের নিতে। তেমন করে আয়োজন করা হয়নি বলে ওদের খাওয়া দাওয়ার আয়োজন করা হলো বাসাতেই। তবে ঘরোয়াভাবে যতটুকু না করলেই নয় তার থেকে অনেক বেশি বেশি করা হয়েছে। একমাত্র ছেলে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে বলে কথা,
তার উপর আবার ঈশানের বন্ধুরা ছিল। ওরা যখন জানতে পেরেছে মিমের সাথে না, মিমের বড় আপুর সাথে বিয়েটা হয়েছে, তখন থেকে ওরাও একটা শকের মধ্যে ছিল। আজকে আবার বাদরগুলোকে ঈশানের আম্মুই ডেকেছে ওকে বোঝানোর জন্য। ঈশানও বুঝতে পেরেছে বন্ধুদের ওর আব্বু আম্মুই বলেছে বোঝানোর জন্য, কিন্তু কে বোঝাবে কার কথা? মেয়েটা যখন দুদিন পরে চলে যাবে তখন যে মাথাটা কি পরিমাণে হেট হবে সেটা নিয়েই ঈশানের টেনশন। সকল জল্পনা কল্পনা শেষ করে শেষে শ্বশুরবাড়িতে এসে পা রাখলো ঈশান। আসতেই কেমন যেন একটা অন্যরকম ফিল হতে লাগলো। আগে বেস্ট ফ্রেন্ডের বাসা ছিল, আর আজকে কিনা সেটাই শ্বশুরবাড়ি। তার উপর আবার যার সাথে বিয়ে হবার কথা ছিল তার সাথে না হয়ে তার বড় বোনের সাথে বিয়েটা হয়েছে। একবার যদি মেয়েটাকে হাতের কাছে পেত তাহলে এই শীতের মধ্যেও একদম ঠান্ডার মধ্যে চুবাতেও দ্বিতীয়বার ভাবতো না। বিষয়টা ভেবে ঈশানের খুব রাগ হচ্ছিল, তাই আর তেমন কোনো কথা না বলে রুমের দিকে যেতে নিলেই শাশুড়ি তার মেয়েকে জামাইয়ের সাথে পাঠালো। ভদ্রমহিলার পিছন পিছন ঈশান রুমে আসলো, তারপর এসে বিছানায় ধপ করে বসে পড়ল। ভদ্রমহিলা গিয়ে ফ্রেশ হয়ে আসতেই ঈশানও ফ্রেশ হয়ে গেল। কিছুক্ষণ বাদেই ওর শাশুড়ি কাজের লোকের সাহায্যে এক গাদা নাস্তা এনে ওদের সামনে রাখতেই ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে শুরু করলো, এত কিছুর কি দরকার ছিল আন্টি? বাসা থেকে আমরা খেয়েই আসছিলাম, একেবারে রাতে খেলে হতো না? সে কি কথা আব্বু, মেয়ের জামাই তুমি, তার উপর আবার আন্টি বলছো কেন এখন? আম্মু বলে ডাকতে পারো না? আমাদের কোনো ছেলে নেই, তাই তোমাকে তো ছেলের মতোই দেখতাম। এখন তো আরও আপন হয়েছো, তাহলে আম্মু বলে ডাকলে কি সমস্যা? ভদ্রমহিলার কথা শুনে ঈশান আবারও হাসার চেষ্টা করলে উনি বলতে লাগলেন, রাতে কি খাবে বলো তো আব্বু, আমি তোমার জন্য একটু রান্না করি। সমস্যা নেই আন্টি, যা খুশি রান্না করতে পারেন। তারপরও ভদ্রমহিলা জোর করলো কি রান্না করবে। তখন ওনার মেয়েও বলল যা খুশি তাই যেন রান্না করে। নাস্তা খেতে খেতে ঈশান আয়রার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, আজ বাদে কাল আন্টি বলার সুযোগটাই থাকবে না, সেখানে আবার আম্মু। কেন থাকবে না কেন? কারণ আপনি আমার সাথে সারা জীবন থাকবেন না, তো সেটা জেনেই আমি সেটা খুব ভালো করেই জানি। ঈশানের এমন তাচ্ছিল্য করে বলা কথাতে আয়রা সেখান থেকে এক প্রকার রাগ করে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো। কিন্তু ঈশান একটু বোঝার চেষ্টা করলো না মেয়েটা রাগ করেছে। খাওয়া শেষ করে তারপর বেডে পিঠে গিয়ে মোবাইল চালাতে চালাতে কেমন যেন চোখজোড়া লেগে আসলো। দুপুরে ঘুমানোর অভ্যেসটা অনেক দিনের, কিন্তু আজকে ঘুমানো হয়নি, তাই চোখজোড়া লেগে আসছিল। কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। যখন ঘুম ভাঙলো খেয়াল করলো মেয়েটা ওর পাশে বসে ওকে ডাকছে। এই যে শুনছেন? কতক্ষণ যাবৎ মেয়েটা ডাকছে জানে না। তারপর যখন মেয়েটা এরকম সুমিষ্ট কণ্ঠস্বর কানে ভেসে আসলো তখন ঈশান উঠে বসলো। দুজন মুখোমুখি হতেই আয়রা মুখটা ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, ওঠেন এবার, অনেকক্ষণ যাবতই ঘুমাচ্ছেন। দেখেন রাত 9টা বেজে গেছে, ফ্রেশ হয়ে নিন, আম্মু আমাদেরকে ডিনার করতে ডাকছে। ঈশান ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা 15 বেজে গেছে। ফ্রেশ হয়ে তারপর 9:30টার মধ্যে নিচে আসলো। দেখলো কয়েকজন মেহমান আছে। ওরা দুজন এসে পাশাপাশি বসতেই দেখলো বিশাল বড় এলাহি কাণ্ড। রান্নাঘরে শাশুড়ি আম্মু পুরো টেবিল ভরে ফেলেছে। ঈশান এবার খানিকটা অবাক হয়ে বলল, আন্টি, এত কষ্ট করার কিন্তু কোনো দরকার ছিল না। কালকে থেকে সে খাওয়া খেয়েই যাচ্ছে, রোজ রোজ এত খেলে পরে শেষে বদহজম হবে। শাশুড়ি আম্মু মুচকি হেসে খাবার বেড়ে দিতে লাগলো। খাওয়া শুরু করলে শ্বশুর বলতে লাগলো, আরে খাও খাও জামাই, এটাই তো খাওয়ার বয়স। এই বয়সে আমি কত খেয়েছি জানো? ঈশান আর চোখে একবার আয়রার দিকে তাকালো। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে খেতে আরম্ভ করেছে। 2-3 মিনিট যেতেই আয়রার আব্বু বলতে লাগলো, জামাই, আমি একটা কথা ভেবেছি, যেহেতু বিয়েটা হুটহাট করেই হলো, তারপরেও আজ বাদে কাল যখন দুইজন দুইজনকে চিনবে জানবে, তখন এমনিতেই দুজনের প্রতি দুজনের মায়াটা বাড়বে। তাই আমি ঠিক করেছি আগে থেকেই তোমাদের দুইজনকে স্পেস দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিই। আঙ্কেল, আমি আপনার কথা বুঝতে পারলাম না।
মানে তোমাদের আব্বু বলতে চাইছে তোমাদের দুজনকে আলাদা সময় কাটানোর জন্য তিনি তোমাদের হানিমুনের জন্য একটা প্ল্যান করেছে। তাছাড়া দুজনকে তেমন করে চেনো না, তাই ভেবেছে তোমাদের কয়েকদিন আমাদের এই চেনা জানা মানুষের থেকে কিছুটা দূর আলাদা একটা স্পেস তৈরি করে দিলে তোমরা নিজেদের মতো সময় কাটালে সেটা সহজ হবে। তাই কক্সবাজারের একটা ছোট্ট ট্রিপের ব্যবস্থা করেছে তোমাদের আব্বু। এখন তুমি কি বলো জামাই? ঈশান এবার কি উত্তর দিবে জানে না। তারপরও মনে হলো বিষয়টা ওনার মেয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়াই ভালো। কারণ মেয়েটা যেভাবে কাল সিনক্রেট করেছিল ওর সাথে বিয়ে করবে না বলে, এখন যদি আবার নিজে থেকে রাজি হয় তাহলে রুমে গিয়েই হয়তো আয়রা তোলপাড় শুরু করবে। বিষয়টা ভেবেই ঈশানের মাথাতে একটা দুষ্টু বুদ্ধি ঘোরাফেরা করতে লাগলো। ও একটু হাসার চেষ্টা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আমি কি বলবো আঙ্কেল, আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন ও কি বলতে চায়। ও রাজি আছে কি না, নাকি ওর যেতে লজ্জা লাগবে সেটা জিজ্ঞেস করে দেখুন। সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। আয়রার আব্বু আম্মু যেন একদম গোয়েন্দা চোখে মেয়ের দিকে তাকালো। মেয়েটা ঈশানের দিকে একবার তাকিয়ে তারপর আব্বু আম্মুর দিকে তাকাতেই খেয়াল করলো ওনারা উৎসুক জনতার মতো মেয়ের দিকে তাকিয়ে আছে। তখন মেয়েটা একটা শুকনো ঢোক গিলল। শেষে কিনা এই বজ্জার ছেলের সাথে ওকে হানিমুনে যেতে হবে। আয়রা কিছু বলার আগেই আম্মু বলতে লাগলো। আয়রা কি বলবে জানে না, কিন্তু আব্বু আম্মু যেমন উৎসুক জনতার মতো তাকিয়ে আছে, তার উপর বাসায় নাকি আত্মীয় স্বজনগুলো ওর দিকে তাকিয়ে আছে। আয়রা কোনো কথা বলছে না দেখে এবার ঈশান আর একটু খোঁচা মেরে বলতে লাগলো, দেখেছো মামনি, তুমি তো কাল বলছিলি বিয়েটা করবে না, আর সেখানে বিয়েটা হতেই ঈশান তোমার মতামতের চিন্তা ভাবনা করছে। বলছে তুমি যদি যেতে চাও তাহলে ওর কোনো আপত্তি নেই। থাক না আঙ্কেল আন্টি, আপনার মেয়ে যখন চাইছে না তাহলে দরকার নেই। শুধু শুধু ওকে অস্বস্তির মধ্যে ফেলার কোনো দরকার নেই। ঈশানের কথাতে আয়রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আব্বু আম্মুর সামনে পারিত ছেলেটাকে কষিয়ে একটা ঘুষি বসিয়ে দেয়, কিন্তু নিজের রাগটাকে সংবরণ করে যেটা উত্তর দিল সেটা ঈশান ভাবেনি। আয়রা একটু লজ্জা পাওয়ার মতো করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এমন করে বলতেছো কেন? আমি কি বলেছি যাব না? হঠাৎ করে বিয়ের কথাটা বললো তাই বারণ করেছিলাম। আব্বু আম্মু যেটা ঠিক করেছে আমি কখনোই বারণ করেছি সেটাতে? প্রথমে বারণ করলেও পরবর্তীতে শুনেছি তো। ভদ্রমহিলা যে রাগের মাথায় এমন একটা কথা বলে গ্যারাকলে পড়ে নিজেই শেষে হানিমুনে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে সেটা ঈশান কল্পনাও করতে পারেনি। ঈশান প্রচুর পরিমাণে অবাক হলেও আয়রার দিকে তাকিয়ে দেখলো মেয়েটার রাগি চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশান ভাবছে, কি হলো ম্যাডাম, এমন রেগে আছেন কেন? ও হ্যালো মিস্টার, আমি কোনো ম্যাডাম নই, আর আপনাকেও কোনো স্কুল কলেজে পড়াইনি যে আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন। তাহলে কি বলে ডাকবো? আজব তো, আমি আপনার বউ, আপনি আমাকে বউ। হ্যাঁ, আমি আপনাকে কি বলেন? আপনি নিজে একটা দোটানার মধ্যে আছেন। আমি যদি সত্যি আপনাকে বউ বলে ডাকি কিংবা স্বামী হয়ে বউয়ের ওপর অধিকার খাটানোর চেষ্টা করি, তাহলে সেটা সহ্য করতে পারবেন না। আবার এসব কিছু মানতেও পারবেন না। খামোখা এসব কথা বলে লাভ নেই। আর আমি যদি তখন রাজি হতাম, আপনি রুমে এসে চোটপাট করতেন। তাই আপনার উপর বিষয়টা ছেড়ে দিয়েছিলাম। ঈশান ব্যালকনিতে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। তারপর যখন ফিরে আসলো খেয়াল করলো মেয়েটা এখনও বেডে বসে কিছু একটা ভাবছে। ঈশান ওর পাশাপাশি বসতেই মেয়েটা কিছুটা সরে যেতে নিলে তখন ঈশান বলল, রাস্তার কোনো বকাটে ছেলের মতো আমাকে ভাবার কোনো কারণ নেই। সবচেয়ে বড় কথা কি জানেন তো, কাল রাতে আমি আপনার পাশে শুয়েছিলাম। আপনার কি কখনো মনে হয়েছে আমি না বলে আপনাকে টাচ করেছি? আয়রা মেয়েটা কোনো জবাব দিতে পারল না। ঈশানও আর কিছু বলল না। লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ল। মেয়েটাও চুপচাপ করে ওর পাশে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো সত্যি কি ওদের সম্পর্কটা আদৌ থাকবে কিনা। আয়রার সঙ্গে সেটা নিয়ে একটা কনফিউজড কাজ করছে। এত পবিত্র একটা সম্পর্ক আর এত তোড়জোড় করে বিয়েটা হলো, আর তাতেই এত হেলাফেলা। হ্যাঁ, বিয়েটা হয়তো আয়রার বোনের সাথে হওয়ার কথা ছিল, সেখানে আয়রার সাথে হলো। তাহলে কি সেই পবিত্র বিয়েটা এত সহজে মাত্র দুটো সাইনের মাধ্যমেই শেষ হয়ে যাবে? ওরা কি পারে না যে একটু চেষ্টা করে দেখতে এই ছেলেটার সাথেও থাকতে পারে কি না?
আজ হয়তো বা চেনা জানা নেই, কিন্তু দুদিন বাদে যখন সম্পর্কটা সামনের দিকে এগোবে, দুজন চেষ্টা করবে, দুজনের ভালো মন্দের খেয়াল রাখবে, তখন কি ছেলেটা ওকে ভালোবাসবে? কথাগুলো ভাবতে ভাবতে আয়রা ঘুমিয়ে পড়েছে। পরদিন যখন ঘুম ভাঙলো, উঠে দেখলো ঈশান আজও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আয়রা ফ্রেশ হয়ে এসে ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা একবার আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি উঠে গেলেন যে? কই তাড়াতাড়ি উঠলাম, 8টা বেজে গেছে। এখন আপনার কাছে তাড়াতাড়ি মনে হচ্ছে? কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই বললাম। আয়রার এবার মনে হলো ঈশান না খেয়ে হয়তো এখানে দাঁড়িয়ে আছে, তাই বলল, নিচে গিয়েছিলেন, ব্রেকফাস্ট করেছেন? না। তাহলে চলুন ব্রেকফাস্ট করবেন। ঈশান তারপরও দাঁড়িয়ে রইল। তখন আয়রা নিজে থেকে ঈশানের একটা হাত ধরতেই ও হাতের দিকে তাকালে আয়রা ঈশানকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে। তারপর ডাইনিংয়ের সামনে এনে দাঁড় করালো। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর ঘন্টায় ঘন্টায় হালকা খাবার তো আছেই। পুরো দিনটা শ্বশুর শাশুড়ি আর তথাকথিত সেই বউয়ের সাথে কাটালো ঈশান। ঈশানের কালকে থেকে একবারও মনে হয়নি আয়রা মেয়েটা ওর জন্য অযোগ্য কিংবা ওর সাথে থাকতে পারবে না। কিন্তু একটা বিষয়, যতবার আয়রার কাছাকাছি আসার চেষ্টা করেছে ততবার মেয়েটা কেমন দূরে সরে যাচ্ছে। হয়তো আর 10টা বাজে ছেলের মতো ঈশানকে ভাবছে, আর না হলে এই সম্পর্কটাও রাখতে চায় না বলেই দূরত্ব বজায় রাখছে। দুদিন বাদে যখন ঈশান বাসায় ফিরল, আরও 4-5 দিন পর বাসায় কাটানোর পর ঈশান আর আয়রাকে জানানো হলো শ্বশুর কক্সবাজারের টিকিট দিয়েছে দুজনের জন্য। সেদিন রাতেই রওনা দিয়ে কক্সবাজার চলে আসলো। পরদিন সকালে পুরোটা রাস্তায় ঈশান আশেপাশে বসে এসেছে মেয়েটার। গাড়িতে ওঠার পর থেকেই ঘুমিয়ে পড়েছিল আর বারবার ওর কাঁধের উপর ঢলে পড়ছিল। তখন ঈশান ওকে নিচ থেকে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে 2 হাতে জড়িয়ে ধরে। তারপর মেয়েটার গায়ে একটা চাদর চাপিয়ে দিয়েছিল। কয়েকদিন হলো খুব বেশি শীত পড়েছে, তারপরও এই শীতের মধ্যে কেন যে বাইরে পাঠালো কে জানে। অবশ্য শীতকালটাই ট্যুরের জন্য ভালো। দুজন যখন গন্তব্যে পৌঁছলো তখন সকাল 8টা বেজে গেছে। এবার ঈশান খেয়াল করলো আয়রা এখনও ঘুমোচ্ছে। ঈশান আয়রাকে ছাড়ানোর চেষ্টা করলে মেয়েটা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। উপায় না পেয়ে শেষে কোলে করে মেয়েটাকে বাস থেকে নামানো হলো। তারপর ব্যাগটা কোনো রকমে এক হাতে নিয়ে একটা গাড়িতে করে রিসর্টে আসলো। শ্বশুরমশাই আগেই রিসর্ট বুক করে রেখেছিল, সেটাতেই আসলো। খেয়াল করলো আয়রা এখনও ওর গলা জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মুখ গুজে রেখেছে। ঈশানের খুব হাসি পাচ্ছিল, এত বড় একটা মেয়ে কিনা ওকে এমন বাচ্চাদের মতো জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। হয়তো রাতে ভালো ঘুম হয়নি। ঈশান বারবার খেয়াল করেছে বাসে যখন ঝাঁকি লেগেছে তখনই আয়রা কেমন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে আর বাচ্চাদের মতো ওকে আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে রেখেছে। আয়রাকে রুমে এনে বেডে শুয়ে দিতে গেলে মেয়েটা ওকে ছাড়ল না। ঈশান আর উপায় না পেয়ে আয়রাকে কোলে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তারপর এসে বেডে শুয়ে পড়তেই মেয়েটা ওর বুকের মধ্যে মুখ গুজে দিল। ঈশান কোনো রকমে গায়ে একটা কমফোর্টার চাপিয়ে দিয়ে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। ঈশান জানে না কেন জানি মেয়েটা ওকে জড়িয়ে ধরার পর থেকেই শান্তি লাগছে, তবে মাথায় হাত বোলাতে বোলাতে কখন ঘুমিয়ে গেছে জানে না। সারা রাত মেয়েটার দিকে তাকিয়েছিল, কারণ ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকেই রাতটা কখন কেটে গেছে সেটা জানে না। আর ঘুমের ঘোরে মেয়েটাকে অফসরির মতো লাগছিল। ইচ্ছে করছিল খুব কাছ থেকে ছুঁয়ে দিতে, কিন্তু সেই অনুমতিটা ঈশান এখনও পায়নি। যদি আয়রা ঈশানকে নিজের এতটা কাছে দেখত তাহলে হয়তো লজ্জায় কিংবা রাগে ঈশানকে 1000টা কথা শুনিয়ে দিত। কথাগুলোই ভাবছিল কাল রাতে ঈশান। আয়রাও মিমের মতোই একদম রাগী স্বভাব, 2 বোন একই স্বভাব, খুব ভালোভাবেই পেয়েছে। দুপুর 1টায় যখন ঘুম ভাঙলো তখন আয়রা খেয়াল করলো কারো বুকে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। চোখ মেলে তাকাতেই বুঝতে পারলো কারো উষ্ণ বুকে জায়গা খুঁজে নিয়েছিল। একদম বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়েছিল এই উষ্ণ বুকে। তারপর যখন কমফোর্টারের মধ্যে থেকে মাথাটা বের করলো দেখলো ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে। দুজনকে জড়িয়ে ধরে রেখেছে দেখে এবার আয়রা খানিকটা তাড়াহুড়ো করেই ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশানের ঘুমটা ভেঙে গেলেও চোখ মেলল না। আয়রাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল,
উম, সারা রাত ঘুম হয়নি, এখন একটু ঘুমাতে দাও বউ। দুষ্টামি করার হলে অন্য কোনো সময় করো, এখন একটু শান্তিতে ঘুমাতে দাও জান। ঈশান কথাটা বলে মেয়েটাকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরতেই আয়রা আর কোনো উপায় না পেয়ে ঈশানের বুকের মধ্যে থুতনি ঠেকিয়ে অমন করে পড়ে রইল। আরও 1 ঘন্টা বাদে ঈশানের ঘুমটা আপনা আপনি ভাঙলে ও বুঝতে পারল কেউ ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান চোখ জোড়া খুলতেই খেয়াল করলো আয়রা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর ওই জ্বলন্ত মুখের দিকে তাকিয়ে থেকে কখন যে এতটা সময় পার হয়ে গেছে আয়রা বুঝতেই পারেনি। এবার ঈশান বুঝতে পারল আয়রার শরীর থেকে একটা মাতাল করা স্মেল আসছে। তারপর যখন আবার খেয়াল করলো মেয়েটা ওর দিকে রাগী চোখে নয়, বেশ খানিকটা নেশালো চোখে তাকিয়ে আছে। দুজনেই আজকে অনেকটাই কাছাকাছি। তাই ঈশান তাড়াহুড়ো করে আয়রাকে ছেড়ে দিতেই মেয়েটা উঠে বসলো। ঈশান উঠে বসতেই দেখতে পারল আয়রার শাড়িটা এলোমেলো হয়ে গেছে। আয়রাও নিজের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বুকের উপর আঁচলটা টেনে নিল। তারপর ঈশানের দিকে ফিরতেই ও বলল, না মানে আসলে আপনি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন আর আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, তাই ওই অবস্থাতে এনে বেডে শুয়ে দিয়েছিলাম। তারপরও আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন। কয়েকবার ডাকাডাকি করার পরও যখন ঘুম ভাঙেনি তখন ওই অবস্থাতেই আপনার সাথে শুয়ে পড়তে হয়েছে। সারা রাত ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে এতটা কাছাকাছি চলে এসেছি জানি না। আয়রা কিছু না বলেই উঠে ওয়াশরুমে চলে গেল। ঈশান বুঝতে পারল না মেয়েটা রাগ করেছে কিনা, তবে কেমন যেন সন্দেহ হচ্ছিল। তারপর দুপুরের খাবার খেয়ে যখন দুজনে এসেই রিসর্টে ঘোরাঘুরি করলো তখন আয়রা ঈশানের থেকে একটু দূরত্ব রেখে হাঁটছিল। তাই ঈশান কেন জানি বিষয়টা মানতে পারছিল না। মেয়েটি কি তাহলে সত্যিই রেগে আছে? ইচ্ছে হচ্ছিল আয়রার কাছে জানতে, তাই ঈশান বারবার বিষয়টা জিজ্ঞেস করার চেষ্টা করলে আয়রা বুঝতে পারছিল ঈশান কিছু বলতে চাই। আয়রার কোমর ছাড়িয়ে চুলগুলো বারবার বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে, যার জন্য মেয়েটা বারবার ওর বেবি হেয়ারগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে আর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিচ্ছে। ঈশান একটা জায়গায় দাঁড়িয়ে পড়তেই আয়রা ওর পাশে দাঁড়ালো। ঈশান কিছুক্ষণ যাবৎ চেষ্টা করে বলল, তখনকার বিষয়টা নিয়ে কি আপনি রেগে আছেন আয়রা? কোন বিষয়টা নিয়ে বলুন তো? না মানে আসলে ঘুমের মাঝে আপনাকে জড়িয়ে ধরেছিলাম সেজন্য। আয়রা চোখ বড় বড় করে তাকাতেই ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, জানি আমার অধিকার নেই আপনাকে স্পর্শ করার, তারপরও আপনি নিজে থেকে আমার কাছে এসেছিলেন। আবার মানবতা বেশি তো, তাই নিজের বউ ভেবে কাছে টেনে নিয়েছিলাম। তবে বাজে কোনো চিন্তাভাবনা ছিল না। আপনার সাথে উল্টাপাল্টা কিছু করার থাকতো তাহলে সবটা অনেক আগেই হয়ে যেত। আয়রা আরও চোখ বড় বড় করে তাকালো। ঈশান আবারও একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, যাই হোক, বিয়েটা করতে চাইছিলেন না, তাহলে নিজের বয়ফ্রেন্ডকে ডাকলেই হতো। তাকে বিয়ে করে নিলে অন্তত আমার মতো একটা বিরক্তকর মানুষকে সেদিন বিপাকে পড়ে আপনার বিয়েটা অন্তত করতে হতো না। যদি কেউ থাকতো তাহলে কি বলতাম না? তার মানে? আমি যেখানে পড়ালেখা করেছি সেটা গার্লস কলেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বোরখা ছাড়া তেমন কোথাও যাইনি। কলেজ থেকে হোস্টেল আর হোস্টেল থেকে কলেজ। আর আর যদি কোনো কিছু প্রয়োজন হয়েছে বান্ধবীদের সাথেই গিয়েছি, তেমন করে কেউ দেখতেও পারেনি, তাহলে সম্পর্কটা হবে কি করে? কেন আশেপাশের কিংবা ফেসবুকে কারোর সাথে সম্পর্ক হয়নি? কেউ বয়ফ্রেন্ড হতে পারে বা প্রপোজ করেনি? এ যুগে মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা বললে আমার কেমন যেন অবিশ্বাস লাগছে। এখন আপনার বিশ্বাস করানোর জন্য কি আমাকে প্রেম করে দেখাতে হবে নাকি? না না, তা অবশ্যই নয়, তবে কেমন যেন খটকা লাগছে। অত সব জানি না, তবে নেই এটাই সত্যি। বিশ্বাস করা হলে করুন, না হলে করুন না করুন। ঠিক আছে, আচ্ছা কাল কোথায় কোথায় যাবেন একটু বলুন তো। আয়রা কিছু একটা ভেবে তারপর সমুদ্রের দিকে তাকিয়ে বলল, সমুদ্রে গিয়ে ভিজতে ইচ্ছা করছে। খুব কাছ থেকে দেখার ইচ্ছে সমুদ্রটাকে, তার বিলাসিতা উপভোগ করার খুব ইচ্ছে। ওকে, কাল চেষ্টা করব যাওয়ার। রাতে ডিনারটা করে দুজনে এসে আবারও সেই আগের দিনের মতোই মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুয়ে পড়ল। রিসর্টের রুমে কোনো গোলবালিশ ছিল না বলেই মাঝখানে দিতে পারল না। আজকে ঈশান আয়রার দিকে ফিরে শুয়েছে, কিন্তু মেয়েটা ওর দিকে ফিরছে না। আয়রার কেন জানি লজ্জা লাগে, এই ছেলেটার দিকে তাকাতেই পারে না।
পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, আয়রা খেয়াল করলো আজও ঈশানের বুকের মধ্যে শুয়ে আছে। আর আজকে ঈশান ওকে জড়িয়ে ধরে নেই, আয়রা নিজে থেকেই ওকে জড়িয়ে ধরে রেখেছে। আয়রা ঈশানকে ছেড়ে দিল, তারপর দূরে সরে গেল। তখন ঈশান বলতে লাগলো, চালেন কেন? আমার তো ভালোই লাগছিল। ঈশানের কথাতে আয়রা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখনই ছেলেটা একটু মুচকি হাসার চেষ্টা করে ওয়াশরুমে চলে গেল। দুজনেই ফ্রেশ হয়ে তারপর হালকা খাবার খেয়ে সমুদ্রের পাড়ে চলে গেল। মেয়েটা সমুদ্রের পাহাড়ে এসে দৌড়ে একদম পানিতে নেমে পড়েছে। ঈশান বারবার বারণ করার সত্ত্বেও মেয়েটা ওর কোনো কথাই শুনল না। শেষে ইচ্ছে মতো ভিজল। ঈশান যখন বারণ করছিল তখন মেয়েটা ওর দিকে পানি ছুঁড়ে মারছিল। মেয়েটার এরকম বাচ্চা সুলভ আচরণ দেখে অবাক হলেও বুঝতে পারছিল যে আয়রার অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রে আসার। মেয়েটা কাল রাতেও একবার বলেছিল, ঈশান যতই বারণ করছিল আয়রা ততবারই ওকে বলল, রোজ রোজ কি এখানে আসবো নাকি? আর আব্বু আম্মুকে বলার ভয় দেখালে কি ভেজা থেকে বিরত থাকবো? ওরা না হয় একটু বকাঝকা করবে, তাই বলে কি ভিজতে বারণ করবেন? এক কাজ করুন, আপনিও আসুন না আমার সাথে। আয়রা, পাগলামি করবেন না। দেখুন, ঢেউগুলো অনেক বড় বড় আসে, যে কোনো সময় বিপদে পড়তে হবে। শেষে পাগলামি ঝামেলা বাড়াবেন না আয়রা। ভিজতে হলে ভিজুন, কিন্তু দূরে যাবেন না প্লিজ। আয়রা মুচকি হেসে উত্তর দিল। মেয়েটা বাচ্চাদের মতো পানিতে হাত ছোড়াছুড়ি করতে লাগলো। এদিকে ওদিকে দৌড়ে যাচ্ছে, বালির উপর কী সব আঁকিবুকি করছে। ঈশান দুহাত বুকে গুজে ওর দিকে দেখছে। আয়রা এবার একটু মুচকি হাসি দিয়ে দৌড়ে এসে ঈশানের একটা হাত ধরল, তারপর জোর করে ওকে পানিতে নামানো। শেষে ঈশানও আর উপায় না পেয়ে মেয়েটার সাথে পানিতে নামলো। আয়রা ঈশানকে বারবার পানি মারছিল। শেষে ঈশানও মেয়েটার সাথে সেই একই বাচ্চা সুলভ কর্মকাণ্ডে মেতে উঠল। 2টা ঘন্টা যাবৎ মেয়েটা ভিজল আর ঈশানকেও ভেজালো। ঈশান যখন বলল চলে যাবে আর আয়রাকেও ওঠার জন্য বলছিল, তখন মেয়েটা জেদ করছিল আর একটু থাকবে বলে। এবার ঈশান এগিয়ে এসে বলতে লাগলো, 2.5 ঘন্টা যাবৎ ভিজেই চলেছেন, এখনও যদি এইভাবে থাকেন তাহলে ঠান্ডা তো লাগবেই। তার থেকে বেশি কিছু হতে পারে। ঘুরতে এসে যদি এরকম অবস্থা হয় তাহলে ঘোরটাই মাটি হয়ে যাবে। চলুন, আবার কাল আসবেন। প্লিজ ঈশান, আর একটু থাকি না। জোর কেন করছেন? আজ সুযোগ হয়েছে, কাল যদি অন্য কোথাও যাই তাহলে আর আসতে পারবো না। আমি নিয়ে আসবো, আমি তো আছি। যতদিন আপনার মন না ভরবে ততদিন এখানে থাকবো। নিন, এবার উঠে আসুন। না, বললাম তো আর একটু থাকবো। বাচ্চাদের মতো এত জেদ করতে হয় না আয়রা। ঈশানের কথাতে আয়রা যাবে না বলে জেদ করতে লাগলো। এবার ঈশান এক প্রকার রেগে গিয়ে মেয়েটার হাত ধরল। আয়রা ছোটার চেষ্টা করতেই ঈশান মেয়েটাকে এক হ্যাঁচকে টানে নিজের কাছে টেনে নিল। তারপর কোমর জড়িয়ে ধরে মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, সবসময় এত ছটফট করতে থাকেন কেন? হ্যাঁ, ঈশানের কথাতে আয়রা একদম শান্ত হয়ে গেল। এই মুহূর্তে দুজন দুজনের সাথে একদম লেপ্টে আছে। তার উপর মেয়েটা এরকম থরথর করে কাঁপছে। ঠান্ডায় এরকম অবস্থা হয়েছে। এমনিতেই শীতের দিন, তার উপর আবার পানিতে এত বেশি ঠান্ডা ছিল যার জন্য আয়রার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মেয়েটার শরীরের সাথে ঈশান লেপ্টে যাওয়ার সাথে সাথেই বুঝতে পারলো। ঈশান মেয়েটার এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলতে লাগলো, আল্লাহ, কি অবস্থা হয়েছে! শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে নাকি উনি পানিতে আরও থাকবে। একবার শুধু শরীর খারাপ করুক, তারপরে দেখেন আমি আপনার কি অবস্থা করি। আয়রা কোনো কথা বলছে না দেখেই ঈশান হঠাৎই ওকে কোলে উঠিয়ে নিল। ঈশানের এমন দ্বারা কর্মকাণ্ডে আয়রা খানিকটা ভ্যাবাচাকা খেলেও কোনো কথা বলতে পারল না। মেয়েটা ঈশানের গলাটা জড়িয়ে ধরে রাখলো আর ড্যাব ড্যাব করে ওর চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান হাজারটা বকাঝকা করতে লাগলো মেয়েটাকে, কিন্তু মেয়েটা দুহাতে ওর গলাটা জড়িয়ে ধরে রেখেছে, কোনো রেসপন্স করছে না আর ওকে কোনো রকম বারণও করছে না। এই মুহূর্তে ঈশানের চোখের দিকে তাকিয়ে আয়রা একদম কোথাও একটা হারিয়ে গেছে। ঈশান বিষয়টা খেয়াল করলেও আয়রা থেকে তেমন কোনো রেসপন্স পাচ্ছে না। মেয়েটা কেমন মায়াবী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এই চোখের ভাষাটাও পড়তে শুরু করেছে। ঈশান সমুদ্রের পাড় থেকে শুরু করে নিয়ে হাঁটতে হাঁটতে পুরো 7-8 মিনিট হেঁটে রিসর্টে চলে আসলো। রুমে এসে
মেয়েটাকে একদম ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওর দিকে এগিয়ে দিতেই আয়রা শাড়িটা নিয়ে দরজাটা লক করে দিল। কিছুক্ষণ বাদে মেয়েটা এসে বেডে বসলো। ঈশান বুঝতে পারলো আয়রার শরীরটা এখনও থরথর করে কাঁপছে। ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর এসে সেই একই দৃশ্য খেয়াল করলো। আয়রা এখনও কাঁপছে। উপায় না পেয়ে ঈশান বেডের উপর থাকা কমফোর্টারটা নিয়ে আয়রার শরীরে একদম জড়িয়ে দিল। তারপর মেয়েটার কাঁপাকাঁপি বন্ধ হচ্ছে না। এবার ঈশান মেয়েটার পাশে বসে বলল, নিন, এবার হলো তো? ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়েছে। সামান্য ঠান্ডায় চলে গেছে, তাতে কি আছে? তো মজা করলাম, দেখেছেন আপনি? খুব মজা, তাই না? একবার খালি জ্বরটা আসুক, তারপরে দেখবেন কেমন মজা। আয়রা একটু হাসার চেষ্টা করলো। মেয়েটার কাঁপতে কাঁপতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। শেষে ঈশান কোনো উপায় না পেয়ে দরজা জানালা সব বন্ধ করে দিল। তারপর এসে বেডে উঠে আয়রার পিছনে বসলো। তারপর মেয়েটার শরীর থেকে কমফোর্টারটা সরিয়ে দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কমফোর্টার দিয়ে দুজনের শরীরে বেশ ঢেকে নিল। এই মুহূর্তে আয়রা একদম ঈশানের বুকের সাথে, আর ছেলেটাও ওকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। ঈশানের এরকম কর্মকাণ্ডে আয়রার মনে হয়েছে একজন দায়িত্ববান স্বামী হয়তো এরকমই হয়। আয়রা ঈশানের বুকের মাঝে মুখ লুকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। ঈশান বুঝতে পারেনি আয়রার এমন হাল, না হলে আরও আগেই জোর করে ওখান থেকে নিয়ে আসতো। ঈশান আয়রাকে পুরো ঢেকে দিয়েছে কমফোর্টার দিয়ে। তারপর ওর মাথার উপর থুতনিটা ঠেকিয়ে বসে আছে। এখন শিক্ষা হচ্ছে তো? বারবার বারণ করলাম আর ভিজতে হবে না। আর 1 ঘন্টা আগে থেকে বলছি এত ভিজতে হয় না, প্রতিদিন একটু করে ভিজলেই তো হয়। এসেছি এখানে বেড়াতে, তাহাতে আরও 6 দিন আছে। প্রথম দিনে এসে ঠান্ডা লাগালেন হলো এবার? এত বকাঝকা করছেন কেন? সামান্য ঠান্ডাই তো লেগেছে। আয়রা মেয়েটা কমফোর্টারের মধ্যে থেকেই কথাগুলো বলল। ঈশানের হাসি পেলেও ওর এরকম বাচ্চা সুলভ আচরণে কিছু বলতে পারলো না। ঘণ্টাখানিক জড়িয়ে ধরে রাখার পর বুঝতে পারলো এবার আয়রার শরীরটা গরম হয়েছে, আর মেয়েটা ওকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এবার ঈশান কমফোর্টারটা সরাতেই দেখে আয়রা ঘুমিয়ে পড়েছে। ঈশান ওকে শুইয়ে দিয়ে তারপর কমফোর্টারটা গায়ে জড়িয়ে দিয়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যায় মেয়েটার ঘুম ভাঙতেই তারপর দুজনে গিয়ে ডিনার করে আসলো। ঈশান বুঝতে পারলো না দুজনে দুপুরের পর মেয়েটা ঘুমিয়ে একদম সন্ধ্যার অবধি ঘুমোলো কেন। এতক্ষণ তো কখনোই দিনের বেলা ঘুমোয়নি, তাহলে শরীর খারাপ করলো? বিষয়টা বোঝার জন্য কয়েকবার আয়রাকে জিজ্ঞেস করলো, মেয়েটা তেমন কিছু বলল না। ওরা খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লেও মেয়েটা একদম গুটিয়ে শুয়ে পড়লো। তখন ঈশান বলল, শরীর খারাপ লাগলে আমাকে বলুন, ডক্টর দেখিয়ে নিয়ে আসি। তারপরও এরকম চুপ করে থাকবেন না এরা। আপনার স্বামী এতটাও গরিব নয় যে আপনাকে একটু সামান্য ডক্টর দেখাতে পারবে না। আয়রা হাসার চেষ্টা করে না সূচক উত্তর দিল, কিন্তু সবটা বোঝা গেল রাত 12টার পর, কারণ তখন মেয়েটা বিড়বিড় করে কী সব আজে বাজে বকছিল। ঈশান উঠে চেক করে দেখলো পুরো কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ঈশান কয়েকবার আয়রাকে দেখে বুঝতে পারলো মেয়েটার অনেকটাই সেন্সলেস মতো অবস্থা। তারপর একটা টাওয়াল ভিজিয়ে এনে কিছুক্ষণ জলপট্টি দিল মেয়েটার কপালে। শেষে জ্বরটা কমছিল না বলে উপায় না পেয়ে মাথায় পানি ঢালতে হলো। আয়রার মাথায় পানি দিতে গিয়ে বিছানার চাদর সহ ও শাড়িটাও ভিজে গেল। ভেজা অবস্থায় থাকলে শরীর আরও খারাপ করবে বলে শাড়িটা নিজেই চেঞ্জ করে দিল, কিন্তু চোখ বেঁধে চেঞ্জ করেছে। আয়রার শাড়িটা চেঞ্জ করে দিয়ে ঈশান ভাবছে কাল সকালে উঠে থাপ্পড় না খেতে হয় শাড়িটা চেঞ্জ দেওয়ার জন্য। একজন স্টাফকে ডাকলে সে এসে সবটা চেঞ্জ করে দিতেই ঈশান এবার মেয়েটার পাশে শুয়ে পড়ল। ঈশান বুঝতে পারলো জ্বরটা আবারও উঠেছে, তাই উপায় না পেয়ে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিল। ঘণ্টাখানেক পর কিছুটা জ্বর কমলো, কিন্তু কখন ঈশান ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে জানে না। পরদিন যখন ঘুম ভাঙলো বুঝতে পারলো আয়রা আগে উঠে গেছে আর ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। এবার ঈশান কমফোর্টারটা সরিয়ে দিতেই মেয়েটা ওর শাড়িটা চেঞ্জ দেখে খানিকটা অবাক হয়ে ছেলেটার দিকে তাকাতেই ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, থাপ্পড় দেওয়া থাকলে এখনই দিয়ে নিন। আমার মাঝে কিছু হয়নি। কাল জড়িয়ে ধরে শুয়েছিলাম, আজও ঠিক সেভাবেই শুয়েছে। শাড়ি তো এটা পরিনি কাল, তাহলে এই শাড়িটা চেঞ্জ কে করলো? রাতে খুব বেশি জ্বর এসেছিল, তখন মাথায় পানি দিতে গিয়ে
আপনার শাড়িটা ভিজে গিয়েছিল, মাথায় পানি দেওয়ার সময় বিছানার চাদর পর্যন্ত ভিজে গিয়েছিল। শেষে স্টাফ এসে চাদর পাল্টে দিয়ে গেছে, আর আমি চোখ বেঁধে নিয়ে আপনার শাড়িটা চেঞ্জ করেছিলাম। এখন বিশ্বাস না হলে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু নিচের গায়ে হাত দিয়ে দেখতে পারেন শরীরে এখনও জ্বর আছে। আর আপনি মেয়ে, আপনি নিজে বুঝতে পারবেন আপনার সাথে কিছু হয়েছে কিনা। ঈশান যে কিছু করেনি সেটাও চোখ মুখ আর কথার কনফিডেন্ট দেখে বুঝতে পারছিল আয়রা। মেয়েটা ব্যালকনিতে এসে দেখলো ব্যালকনিতে শাড়ি শুকোতে দেওয়া হয়েছে, তার উপরে বিছানার চাদরটাও ঠিক ঈশান যেমন বলেছিল ঠিক তেমন করে শুকাতে দিয়েছে। ঈশান এবার নিজেও ফ্রেশ হয়ে এসে তারপর আয়রার জন্য খাবার রুমে নিয়ে যেতে বলল। স্টাফ খাবার দিয়ে যেতেই তারপর ঈশান ওকে নিজ হাতে খাইয়ে দিল। একটু পর ঈশান আয়রাকে জোর করে একটা ডক্টরের কাছে নিয়ে গিয়ে কিছু মেডিসিন নিয়ে তারপর আবারও রিসর্টে ফিরল। মেয়েটা সারাদিন ঈশানের সাথে কথা বলছে না, তাতেই ও বুঝতে পারলো আয়রা হয়তো রেগে আছে বারবার ওর কাছে আসার কারণে। তখন ঈশান বলতে লাগলো, আমি তো বারবার বলছি আমি এরকম কিছু করিনি আয়রা। আপনার যদি তারপরে বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু করার নেই। আর এত অসুবিধা হলে তাহলে বলে দিন, আমরা এখান থেকে চলে যাই। আপনার কারণেই কিন্তু এখানে আসা হয়েছে, না হলে আমার ইচ্ছা ছিল না জোর করে ধরে আপনাকে আনার। আপনি বারবার অনুমতি ছাড়া আমার কাছে আসছেন, সেই জন্যই রাগ হয়েছে একটু। ও আচ্ছা, আমি ভেবেছিলাম আমার এইটুকু অধিকার অন্তত আছে। আপনাকে বারণ করার পরও কাল ওরকম করে ভিজলেন, সেই জন্যই আপনাকে জোর করে কোলে উঠিয়েছিলাম, না হলে কেই বা চাইবে জোর করতে। তারপর কাল দুপুরে কাঁপাকাঁপি করছিলেন, সেই জন্যই এরকমটা করা। ঠিক আছে, আপনার ভালোর যেহেতু দরকার নেই, তাহলে আমি আর কি করব। অবশ্য আপনার থেকে দূরে থাকাটাই ভালো। শেষে কিছু একটা ভুলভাল হলে আজ একটা কথা শোনাবেন, তার কি দরকার আছে। দুদিন মেয়েটার জ্বর থাকলো, আর এই দুদিন আয়রা তেমন করে ঈশানের সাথে কথা বলল না। মেয়েটার মুখ গোমরা করে থাকে দেখে ঈশান ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে পরদিন থেকে আব্বুকে বলে নিজে থেকে অফিসে জয়েন করলো। ঈশান ভেবেছে বাসায় থাকলে মেয়েটার আশেপাশে থাকবে, তাতে ওর অস্বস্তি ফিল হবে। তাই ঈশান সকালে বাসা থেকে বের হয় আর ফিরে রাত 9টা-10টার পর। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তারপর আবার সকালে উঠে অফিসে বেরিয়ে যায়। এমন করেই পুরো 1.5 মাস কাটলো। আর এই 1.5 মাসে আয়রা সাথে ঈশান তেমন করে জোর করে কথা বলেনি, আর মেয়েটার কোনো বিষয় নিয়ে নিজে থেকেও কিছু জিজ্ঞেস করে না। এরই মাঝে আয়রা বাসায় যাওয়ার কথা বললে সেদিন ঈশান ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপর অফিসে চলে যায়। শ্বশুর শাশুড়ি অর্থাৎ আয়রার আব্বু আম্মুকে বলেছিল থাকার জন্য, কিন্তু ঈশান অফিসে বাহানা দিয়ে চলে গেল। আয়রা তেমন কিছু বলল না, তাতেই আম্মু বুঝতে পারলো ওদের সম্পর্কটা এখনও ঠিক হয়নি। সেদিন দুপুরে আয়রা রুমে শুয়েছিল, তখন আম্মু এসে ওর পাশে বসলো। তারপর মাথায় হাত রাখতেই মেয়েটা উঠে বসলো, আর ওর আম্মুকে দেখে একটু হাসার চেষ্টা করলে উনি বলতে লাগলেন, তোমার মন খারাপ কেন মামনি? আমি বুঝতে পারছি তোমার ইচ্ছাতে বিয়েটা হয়নি, আর যার সাথেই তোমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল তার সাথেই তোমার বিয়েটা দেয়া হয়েছে। দেখো, সব কিছু আমাদের মন মতো হয় না। যার সাথেই তোমার বিয়ে হয়েছে সে তো দেখতেও খারাপ নয়, আর স্বভাব চরিত্র যে খারাপ তেমনটাও নয়। তোমার আব্বুর যা আছে তার থেকে ওদের কম কিছু নেই, বরং বেশি আছে। এমন নয় তুমি অসুখে আছো, তাহলে ওর সাথে মানিয়ে কেন নিতে পারছো না আমি জানি না। আমার জানা মতে ঈশান তোমাকে কোনো শক্ত বাঁধনে বেঁধেও রাখেনি, তুমি চাইলেও চলে আসতে পারবে। তবে একটা কথা কি জানো মামনি, মেয়েদের বিয়ে হলে না স্বামী তার জীবনের সবচেয়ে বেশি আপন হয়, আর স্বামী হচ্ছে আল্লাহর দেয়া একটা নিয়ামত। মেয়ে মানুষ একা রাস্তায় চলতে পারে না, সেটা তুমিও খুব ভালো করে জানো। স্বামী তার স্ত্রীর উপর বটগাছের মতো, বিয়েটা একটা পবিত্র বন্ধন। জোর করে তোমাকে বিয়ে দেওয়া হলেও এমন না যে তুমি এখন বুঝতে পারছো না যে ওরা তোমাকে ভালোবাসে না। ওই বাড়িতে তুমি ভালো থাকতে পারবে না তেমনটাও নয়, কিন্তু সবটা মানিয়ে নিতে পারছো না। আমি বলবো সবটা মেনে নেওয়ার চেষ্টা করো। পৃথিবীতে মায়া জিনিসটা অনেক বেশি কঠিন, এত সহজে কেউ কারো মায়াতে পড়ে না, আবার পড়লে সেটা কাটিয়ে ওঠাটাও এত বেশি সহজ হয় না। আয়রা আম্মুর কথাগুলো ভাবলো। কয়েকদিন ভাবার পর ঈশানকে নিজে থেকেই কল করলো বাসায় যাবে বলে।
ঈশান এসে আয়রাকে বাসায় নিয়ে গেল। মেয়েটা সারা রাস্তায় ঈশানকে হাজারটা প্রশ্ন করলে ছেলেটা শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিয়েছে। অন্যদিকে ঈশান বুঝতে পেরেছে আয়রা ওর সাথে খুশি নয়, ও চায় না এই বিয়েটা থাকুক। তাই ঈশানের খুব টেনশন হচ্ছে কবে মেয়েটা বলে না বসে যে ওদের ডিভোর্সের ব্যবস্থা করতে। ঈশান আয়রাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যেতে নিলেই তখন মেয়েটা গাড়ির সামনে এসে দাঁড়ালে ঈশান বলল, কি হলো আপনার? আজকে আর কোথাও যেতে হবে না, বাসায় আসুন। বাসায় কেন? আর হঠাৎ করে আজকে এমন অধিকার দেখাচ্ছেন যে? কারণ তো একটা আছে, বাসায় আসতে বলেছি, বাসায় আসুন। এত অফিসে কাজ করতে হবে না। আমি আব্বুকে কল করে বলে দিচ্ছি তার ছেলে আজকে আর অফিসে যেতে পারছে না, সে বউকে সময় দেবে। ঈশান অবাক হয়ে গাড়িতে বসে রইল। আয়রা জোর করে গাড়ি দরজা খুলে ঈশানের সামনে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। আয়রা হাজারটা কথা বললেও ঈশান শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিল। তাতে আয়রার খানিকটা বিরক্ত লাগলেও ও রাগ নিয়ে এক প্রকার রুম থেকে বেরিয়ে গেল। পুরো বিকেলটা ঈশান আয়রার সাথে কাটালো আর ভাবলো মেয়েটা আজ বাদে কাল চলে যাওয়ার চেষ্টা করবে। ঈশান বন্ধুদের সাথে আড্ডায় বসে কথাগুলো ভাবছিল দেখে বন্ধুরা ওকে বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান তেমন কিছু না বলে বাসায় আসলো। আজকাল কাজেও মনোযোগ দিতে পারছে না। একটা মেয়ে ওর কাছে থেকে না মানছে, আবার না কাছে আসতে দিচ্ছে। সব মিলিয়ে একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে ঈশান। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে আসলে আয়রা বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা ছিল ঈশান। ঈশান উৎসুক জনতার মতো আয়রার দিকে তাকাতেই এরই মাঝে ফোনটা বাজতে লাগলো। আন্নোর নাম্বার দেখে ঈশান কেটে দিল। আবারও বাজতে লাগলে ঈশান রিসিভ করলো। তারপর ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসতেই ঈশান ব্যালকানিতে চলে গেল। ব্যালকানিতে দাঁড়ানো ছেলেটাকে পিছন থেকে দেখা যাচ্ছে আর বেশ খানিকটা রেগে গিয়েছে ওপাশের কথা শুনে। আয়রা এগিয়ে এসে ব্যালকানিতে দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলো এমন কেউ ফোন দিয়েছে যার জন্য ছেলেটা বেশ খানিকটা রেগে গেছে। ওপাশের ব্যক্তি কি বললো কে জানে, তবে ঈশানের উত্তরগুলো এমন ছিল, তো সাহস কি করে হলো আমাকে কল করার? তোর সাথে আমার কিছু ছিল কিংবা আমি তোকে ফ্রেন্ড ভাবতাম সেটা অনেক আগেই ভুলে গিয়েছি। ফের যদি এই নাম্বারে কল করেছিস তাহলে আমার থেকে খারাপ তোর জন্য আর কেউ হবে না। সেদিন বিয়ে করবি না, তোর ইচ্ছে নেই, আমাকে পছন্দ না সেটা বলে দিতেই পারতি। বিয়ের আগের রাতে বলে দিলেও তোকে জোর করা হতো না। তোর জন্য আজকে এমন একটা বিয়ে নামক পুতুল খেলায় নেমেছি আমি না পারছি সহ্য করতে আর না পারছি মেনে নিতে। দিন শেষে ছেলে মানুষ কী চায় বলতো? মানসিক শান্তির একটা জায়গা। তুই তো পারলি না, তোর বোনও হতে পারেনি। চাইছিস বয়ফ্রেন্ডের সাথে ভালো আছিস সেটা জানতে কল করেছিস। এরপর যদি আবার আমাকে কল করিস না, আমার থেকে খারাপ আর তোর জন্য কেউ হবে না। তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, যেটা ছিল সেটা সেদিনই নষ্ট করে দিয়েছিস। ঈশান ফোনটা কেটে দিয়ে রুমে এসে খেয়াল করলো আয়রা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশান গিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে তারপর আয়রার মুখোমুখি বসলো। ঈশান চুপচাপ মাথা নিচু করে রেখেছে। তখন ঈশান বলতে লাগলো, কি যেন বলেছিলেন আপনি? আপনি মিমকে ভালোবাসতেন না? আপনার এরকম কেন মনে হলো? আপনার রাগ করাটাই বলে দিচ্ছে আপনি ঠিক কতটা ওকে ভালোবাসতেন। আমি ভালোবাসি আর না বাসি সেটা আপনার জানার বিষয় না। আপনি কবে চলে যেতে চান বলেন, তবে যাওয়ার আগে সবাইকে জানিয়ে যাবেন, না হলে দোষটা শুধু আমার একার ঘাড়েই পড়বে। ঈশান যেন কথাটা বলে ভুল করে ফেললো, কারণ আয়রা আশ্চর্যের মতো ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল আর বলল, মানে? আপনি সকাল থেকে এটাই তো বলার চেষ্টা করছেন তাই না? তাহলে এত লজ্জা পাওয়ার কি আছে? এসব ফোনিতা আমি পছন্দ করি না। আপনি আমার সাথে থাকতে পারবেন না সেটা সরাসরি বলে দিলেই তো হয়। ঈশান কথাগুলো শেষ করার আগেই আয়রা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর বারবার চোখ মুছতে মুছতে বলতে লাগলো, আমি কি বলতে চাইলাম আর আপনি আমাকে কি বললেন? এই 1.5 মাসে আমি কখনো বলেছি আমি আপনার সাথে থাকবো না? আপনি নিজে থেকেই খালি নিজের মত বলে যাচ্ছেন। আমি আপনার সাথে থাকবো না, কখনো কখনো তো এটা আমি বলিনি। সব কিছু মুখে বলে দিতে হয় না, আপনার বিহেভিয়ারও সেটা বোঝা যায়। স্বামী স্ত্রীর মাঝে এতটা দূরত্ব থাকলে সেটা এমনিতেই বোঝা যায় আপনি আমার সাথে থাকতে চান না। তাহলে খামাখা কান্না করে কেন বোঝাতে চাইবেন না আপনি আমার বউ হওয়ার চেষ্টা করছেন? এসব কথা আর কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করব না। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম
সবটা মেনে নেওয়ার চেষ্টা করব, আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই আজকে কতগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি এরকম একটা কথা বললেন। এটা বলবেন আমি জানলে না আমি কখনোই বাড়িতে আসতাম না। আপনি এরকম করে আমায় বলতে পারলেন? আপনার পুরো পরিবার, আপনি আমাকে যতটুকু ভালোবেসেছেন তা আমার জন্য যথেষ্ট ছিল, আর আপনি এরকম একটা কথা বললেন। আপনি তো কখনো বলেননি। তাছাড়া আপনি যেমন করে সবসময় আমাকে এড়িয়ে যান দূরে, তাতে এর থেকে ভালো কথা আমার মাথায় আর আসেনি। সবসময় একটা টেনশন কাজ করছে কবে আপনি নিজে থেকে চলে যাবেন। তার আগেই ভাবছিলাম আপনাকে কথাগুলো। ঈশানের কথাতে আয়রা আরও জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বারবার চোখগুলো মুছতে মুছতে বলল, হ্যাঁ, ভাববেনই তো, কারণ আমি মিমের মতো অত সুন্দর না, আমাকে তো আর ভালোবাসা চায় না। কি আজীব কথা! আমি মিমকে ভালোবাসতে যাব কেন? আর যদি ভালোবাসতাম তাহলে আপনাকে বিয়ে করতাম নাকি? আমার আর মিমের মধ্যে কোনো প্রেম ভালোবাসা ছিল না। তাহলে আমাকে কেন ভালোবাসতে পারেননি? এমন করে কেন বললেন? তাহলে কেমন করে বলবো? আপনি খুব বাজে, একটুও ভালোবাসতে পারেননি আমার। ওটা এমন করে বলে আমাকে কষ্ট দিলেন। ঈশানকে এমন উৎসুক জনতার মতো তাকিয়ে থাকতে দেখে আয়রা উঠে যেতে নিলেই ঈশান জোর করে ওকে সামনে বসালো। তারপর আরেকটু এগিয়ে এসে মেয়েটার মুখের দুপাশে হাত রেখে চোখের পানিগুলো মুছে দিতেই আয়রা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান জোর করে ওর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, বউ যদি এরকম দূরত্ব বজায় রেখে চলে তাহলে এটা ভাবাটাই স্বাভাবিক। আপনার সাথে হলে আপনি বুঝতে পারতেন আমি কি প্রেশারের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম দিনগুলো। একটা ছেলের বউ তাকে ইগনোর করে, কাছে আসতে দেয় না, ভালোবাসে সেটাও প্রকাশ করে না। এতগুলো বছর সিঙ্গেল কাটানোর পর বউকে পেয়েও যদি সে ভালোবাসতে না দেয় তাহলে কতটা কষ্টকর বিষয়টা সেটা আপনি কি করে বুঝবেন? ওই জন্য তো আর কষ্ট দিতে চাই, সেজন্যই চেয়েছিলাম আমি আপনাকে। হ্যাঁ, কি আমাকে? না, আমি বলবো না। আপনি আপনি একটা বজ্জাত অসভ্য ছেলে, যাকে ভালোবাসার কথা বলাই হয় না। ঈশান ফিক করে হেসে ফেলল আর আগের মাথায় ভালোবাসার কথাটা সেই প্রকাশ করে ফেলল। ঈশান এবার এগিয়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান জোর করে মেয়েটাকে বুকের মাঝে টেনে নিল। তারপর আয়রার মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় কিছুক্ষণ চুমু দিয়ে বলতে লাগলো, সরি শোনাবো, আর কখনো এমন করে বলবো না। কিন্তু তুমি তো আমাকে বলোনি যে ভালোবাসো। সেটা না বললেও একটু বলতে পারতে তোমার সময় লাগবে, সেটা বলোনি। আমি ঠিক কতটুকু পেছনে ছিলাম জানো? বারবার যখন মনে হচ্ছিল এত সুন্দর একটা বউ থাকতে সে আমাকে ভালোবাসে না আর আমাকে দূরে সরিয়ে দিতে চায়, তখন বুকের ভেতর কি যন্ত্রণা হতো কি করে বোঝাবো তোমাকে? যন্ত্রণাটা আজকে কমিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এরকম করে বললে কেন? ওকে বাবা, সরি। এমন করে বলে যখন কষ্ট দিয়েছি তাহলে আদর করে না হয় সেই কষ্টটা আবার দূর করে দেব। কিন্তু তুমি সেদিন যদি ওরকম করে ইগনোর না করতে তাহলে কি আমি দূরে সরে থাকতাম বলো? আমি নিজে থেকেই তোমার কাছে আসতাম। আমি চেষ্টা করেছিলাম বোঝার আমার বউটা আমার কাছে থাকতে চায় কিনা। থাকতে চাই তো, এই উষ্ণ বুকে সারা জীবন থাকতে চাই, সারা জীবন এখানে জায়গা খুঁজে নিতে চাই। আমিও তো সরাতে চাইনি, আমি তো ভালোবাসি চেয়েছিলাম। তাহলে এখন বাসবো না কেন? এখনই ভালোবাসতে হবে? আয়রা শুধু হুঁ শব্দটায় মুখ দিয়ে বের করলো। লজ্জায় হয়তো কথা বলতে পারছে না মেয়েটা। ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেয়েটা ওর টি শার্টটা খুব শক্ত করে খামচে ধরল। ঈশান জোর করে ছাড়িয়ে নিল। মেয়েটা লজ্জায় একদম কুঁকড়ে গেছে। ঈশান আয়রার নাকে কানে গলায় আর মুখে হাজারটা চুমু খেতে মেয়েটা ওর ঠোঁট জোড়া নিজে দেখেই দখলে নিল। তারপর উঠে এসে ওর কোলের মধ্যে বসে ওর গলাটা জড়িয়ে ধরল। ঈশান ওর ঘাড়ে আর গলায় অজস্র চুমু দিতে মেয়েটা উত্তেজিত হয়ে ওর চুলগুলো খুব শক্ত করে খামচে ধরল। এই যে ভাইয়া এবং আপুরা, এরপর তৃতীয় বিশ্বযুদ্ধই শুরু হবে। এখানে যুদ্ধের মাঝে আপনাদের না পড়াই ভালো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।